সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভাষার নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা ও বিশ্লেষণের অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি রিশান নাসরুল্লাহ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক নানা বিষয় সহ গেলদিন উল্লেখযোগ্য সংবাদগুলো নিয়ে পর্যালোচনা করে থাকি। আর সেই পর্যালোচনা শুনে আমার সঙ্গে দুজন অতিথি রয়েছেন। তারা হলেন মুজিবুর রহমান মঞ্জু, সভাপতি এবি পার্টি, এবং মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আশরাফুজ্জামান, নিরাপত্তা পলিসি বিশ্লেষক। আমরা আলোচনা শুরু করবো, তবে আলোচনা শুরুর আগে আমি একটু গেলদিন উল্লেখযোগ্য সংবাদগুলো জেনে নেই, তারপর আলোচনা করব। গেলদিন উল্লেখযোগ্য সংবাদগুলোর মধ্যে রয়েছে অপারেশন ডেভিল হান্ট শুরু, গাজীপুরে কর্মসূচি স্থগিত বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের, আওয়ামী লীগের হামলার ঘটনায় গ্রেফতার 16, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর নিয়ে কোনো সন্দেহ নেই জানালেন আইন উপদেষ্টা, 6 কমিশনের প্রস্তাবগুলোর মধ্যে কিছু বাস্তবায়ন নির্বাচনের আগেই। অন্তর্বর্তী সরকারের 6 মাস আজ, ডক্টর ইউনূসের বিরুদ্ধে অপপ্রচারে $1 মিলিয়ন খরচ করেছে ভারত, অভিযোগ প্রেস সচিবের। সরকারকে ব্যর্থ হতে না দেওয়ার প্রত্যয় বিএনপির। বাংলাদেশ ভারত টানাপোড়েন দুদেশের জন্যই ক্ষতিকর বলছেন বিশ্লেষকরা, পরস্পরের বিষোদাগারে সতর্ক থাকার পরামর্শ। মোটা দাগিয়েছিল সংবাদ। আমি মঞ্জু ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই। অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে, যেটি আসলে এর আগে আমরা বেশ কিছু অপারেশনের কথা শুনেছি যৌথ বাহিনীর নানান সময়, যদিও তারপরে সেগুলো নিয়ে নানান সমালোচনা হয়েছে। এই অপারেশন ডেভিল হান্ট আসলে গাজীপুরের ঘটনাটির পরেই, ধানমন্ডি 32 নম্বরে যে জনতার যে অবস্থান, তারপরে গাজীপুর শহর দেশের বিভিন্ন যে ঘটনাগুলো, তার প্রেক্ষিতে মূলত অপারেশন ডেভিল হান্ট, যেটি আসলে সবার প্রত্যাশা ছিল এটি আসলে এই সরকার দায়িত্ব নেওয়ার পরেই এরকম একটা অপারেশন হবে, যেহেতু মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত ছিল আওয়ামী লীগের লোকজন, সেই জায়গাটায় সেটি অনেক দেরিতে শুরু হলো কিনা, বা এটির সফলতা দেখছেন কিনা? ধন্যবাদ রিশান নাসরুল্লাহ। জামান ভাই আছেন, দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে শুভেচ্ছা। 6 মাস পরে, আর কিছু হোক না, নামটা বেশ সুন্দর, অপারেশন ডেভিল হান্ট। আমরা যখন প্রফেসর ইউনূসের সাথে দেখা করতে গিয়েছিলাম, তখনই আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা বলেছিলাম যে প্রত্যেক তত্ত্বাবধায়ক সরকারই কিন্তু যখনই তারা দায়িত্ব গ্রহণ করেন, তখন তারা কিন্তু একটা চমক দেখান। চমকটা ঠিক চমক অর্থে না, সেটা হচ্ছে একটা বার্তা দেন সবাইকে যে আমরা এখন আইন শৃঙ্খলার, কারণ যেহেতু একটা ভয়ানক পরিস্থিতির মধ্যে দিয়ে সরকার দায়িত্ব গ্রহণ করেছে, সরকারের একদম প্রথম প্রায়োরিটি হওয়া উচিত ছিল যে এই যে ভঙ্গুর অবস্থা, এই যে ধরেন একটা জুলাই আগস্টে একটা ভয়ানক অরাজকতা গিয়েছে, হ্যাঁ, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে, মানুষকে হত্যা করা হয়েছে, ডেড বডি পুড়িয়ে ফেলা হয়েছে, বাড়িঘর হামলা করা হয়েছে, পাল্টা ছাত্ররা যখন আবার গণভবন ভাঙচুর হলো, এই যে একটা ম্যাসিভ ঘটনার পরে সাধারণত যেটা হয়, আমরা এখন কি দেখি, যখন দেখি একটা ব্যাপক হওয়ার পরে, তখন স্থির হওয়ার পরে তখন বলা হয় যে এখন সব কিছু স্থির, এখন আমরা টেক ওভার করছি। তো আমরা আশা করেছিলাম যে সরকার সেরকম একটা টেক ওভার করবে, সেরকম একটা ঘোষণা দিবে, এবং প্রত্যেক সরকারই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করেন। তো প্রফেসর ইউনূস যেহেতু শান্তির দূত, উনি যেহেতু শান্তিতে নোবেল লরিয়েট, উনি হয়তো সেটাকে প্রায়োরিটি দেন নাই, বা হয়তো ভেবেছেন আস্তে আস্তে এটা গ্র্যাজুয়ালি হয়ে আসবে। কিন্তু আসলে এই ধরনের জায়গাগুলো এইভাবে গ্র্যাজুয়ালি হয় না। তো যাই হোক, এখন 6 মাস পরে একটা ডেভিল হান্ট করে কয়টা ডেভিলকে ওনারা খুঁজে পাবেন। আর আমি সবসময় একটু অবাক হই, এটা যেমন ভাই ভালো বলতে পারবেন, যে পুলিশ অপারেশনের এত আগে ঘোষণা দেয় কেন? কারণ আপনি মাইকিং করে ঘোষণা দিচ্ছেন যে আপনাদেরকে ধরতে আসতেছি, হ্যাঁ, আমরা একটা বিরাট অপারেশন করতেছি। তো তার মানে তো হচ্ছে যারা অপরাধী বা রিয়েলি যারা ডেভিল, তারা তো তখন মানে লুকিয়ে যাবে, তাদেরকে তো খুঁজে পাবেন না আপনি। তো এটাও আমার কাছে একটু মানে আগে থেকেও মিস্টেরিয়াস, বাট এবারও কেন এটা হলো যে মানে এই যে একটা ঘোষণা দিয়ে একটা অপারেশন শুরু হচ্ছে। এর আগেও কিন্তু অস্ত্র উদ্ধারের নানা ঘোষণা দিয়ে আমরা দেখেছি যে অপারেশন শুরু হয়, কিন্তু তেমন কোনো কাজ হয় না। এবারে যেটা আমরা দেখেছি, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সাথে সহযোগী হিসেবে সেনাবাহিনী কাজ করছেন, তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ারও দেওয়া হয়েছে, কিন্তু খুব বেশি আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে এটা বলা যাবে না। কয়েকটা দিকে, একটা হচ্ছে যে অপরাধীরা গ্রেফতার হচ্ছে না, হয় না। যেমন আজকে দেখেন, ডেভিল হান্ট ঘোষণা করার পর 3 জন পুলিশ অফিসারকে গ্রেফতার দেখানো হয়েছে। তো ওই পুলিশ অফিসাররা তো ওই ডেভিলরা আপনাদের মধ্যেই ছিল। যদি ওরা ডেভিল হয়, যেমন মোল্লা নজরুল অবশ্যই একজন খ্যাতনামা ডেভিল, কারণ আপনার মনে থাকার কথা রিশান নাসরুল্লাহ, 5ই মে বা 6ই মে রাত্রে যখন আমি তখন দিগন্ত টেলিভিশনে কর্মরত, তখন আমাদের দিগন্তে অ্যাটাক করা হয়েছিল, এই মোল্লা নজরুলের নেতৃত্বে অ্যাটাকটা করা হয়েছিল। আমরা যখন জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের কাছে কি অর্ডার আছে, একটা টেলিভিশন যে আপনারা বন্ধ করতে আসছেন,
গভর্নমেন্টের কোনো অর্ডার আছে কিনা। নজরুল সাহেব তখন বলেছিলেন যে আমাদের মাথা খুব গরম আছে, মানে আমরা যা বলতেছি সেটা শুনেন, অর্ডার টর্ডার এগুলো এখন পাবেন না, পরে দেখা যাবে, বেশি ইয়ে করলে মানে পরিস্থিতি কিন্তু ভালো হবে না, মানে এই ধরনের থ্রেটেনিং করেছেন উনি। যাই হোক, তো কথা হচ্ছে এই ডেভিলগুলো কি আসলে কি সরকারের হাতেই আছে? এই ডেভিলগুলো কি ওনারা এখন হান্টের নামে কি আমাদেরকে দেখাবেন নাকি? এর আগে ধরেন আমরা শুনেছি যে ক্যান্টনমেন্টে প্রায় 600 শতাধিক বেশি মানে আসামিরা নাকি আশ্রয় নিয়েছে বা সাসপিশিয়াস লোকেরা আশ্রয় নিয়েছে, এই ধরনের ঘটনা শুনেছি। তো এই রহস্যটা কিন্তু এখনো উদ্ঘাটন হয় না যে কারা আশ্রয় নিয়েছিল এবং তারা এখন কোথায়, তাদের কেউ কি পালিয়ে গেছে বা আত্মগোপনে আছে না কি, নানা ধরনের কথা এখানে আছে। তো দেখা যাক, তারপরেও আমরা যেটা বলি না, বেটার লেট দ্যান নেভার। তো এখন যেহেতু দেরিতে হলেও একটা ডেভিল হান্ট হয়েছে এত ঘটনার পরে, আরেকটা জায়গা থাকে সেটা হচ্ছে এই যে ইদানিং ব্যাপকভাবে আলোচনা হচ্ছে যে চাঁদাবাজি হচ্ছে, দখলদারিত্ব হচ্ছে, নানা কথা আমরা শুনি। তো এই কথাগুলোরও যদি এই অপারেশনটা যদি আরো আগে করা যেত, এগুলো কিন্তু একটু থামতো, মানে এই জায়গাগুলো তো মানুষ একটু স্বস্তি পেত। তো দেখা যাক আমরা কি কত ধরনের ডেভিল খুঁজে পাওয়া যায়, এটা আগামী দিনে দেখা যাবে। একটু যেতে অপারেশন ডেভিল্যান্ড এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে রয়েছে। তারপর আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির খুব একটা উন্নতি না হওয়ার পিছনে আসলে দায় টাকার, এবং সেনাবাহিনী প্রতি মাসে একবার করে ব্রিফ দেন, তাদের নানান কার্যক্রম জানান, সেখানে যদিও তারা সফলতা দাবি করেন, কিন্তু আপাত দৃষ্টিতে সাধারণ মানুষ তো সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব একটা উন্নতি দেখতে পাচ্ছেন। এর কারণ কি? আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ আমাকে দাওয়াত দেওয়ার জন্য। তো আপনার প্রশ্ন শুনে আমার একটা জিনিস মনে পড়লো যে আপনাকে হাত পা বেঁধে নদীতে বা পানিতে ফেলে দেওয়ার মতো। দেখেন, আমি সেনাবাহিনীর একজন সাবেক কর্মকর্তা হিসেবে বলছি না, আমি বাস্তবে এটা মানে বৃহত্তর পরিসরে বিবেচনা করছি। ইঞ্জেকশন দিলে মনে করেন আপনার ইঞ্জেকশন লাগবে, তো ইঞ্জেকশনের দিলে আপনার অসুখ সারবে, নিরাময় হবে, কিন্তু তার আগে ইঞ্জেকশনের ব্যথাটা তো আপনাকে সহ্য করতে হবে। সমস্যা হচ্ছে যে আমাদের ওনার কাছ থেকে আমি 100% আশা করি, কিন্তু আমার বা আমাদের করণীয় সম্পর্কে মানে জবাবদিহিতা বিবেকের কাছেও নাই, জনগণের কাছেও নাই। তো এরকম একটা প্রেক্ষাপটে কিন্তু সেনাবাহিনী কাজ করছে, এটা গেল একটা দিক। আরেকটা দিক হচ্ছে 5ই আগস্টের পরে আপনার মনে আছে যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পালিয়ে গেছে, সংসদের আইন প্রণেতারা পালিয়ে গেছে, ব্যাংকের এমডি পালিয়ে গেছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালিয়ে গেছে, মসজিদের ইমামও পালিয়ে গেছে। মুসল্লিরা পালিয়ে গেলে ইমাম থাকবে কি জন্য? আর এখন এই অবস্থায় মনে করেন যে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখন দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে এই সরকারের আমি যেটা একজন নাগরিক হিসেবে যেটা মনে হয়, তারা সিদ্ধান্ত গ্রহণে সময় নিচ্ছে এবং সেটা বাস্তবায়নের সময় নিচ্ছে। তার ফলে হচ্ছে কি, যে সময়ে তার অত্যন্ত দ্রুত ব্যবস্থা নেওয়ার দরকার ছিল সে জায়গায় ব্যবস্থা নিচ্ছে, কিন্তু দেরিতে শুরু করার ফলে ওই যে পজ পাচ্ছে অর্থাৎ গ্যাপ পাচ্ছে, এর মধ্যে সন্ত্রাসী সব চারদিকে চলে যাচ্ছে। মঞ্জু ভাই বললেন যে 600-র উপরে বিভিন্ন পর্যায়ের লোকজন আশ্রয় নিয়েছিল, তারা চলে গেল। তো সেটা ব্যাপারে স্পষ্ট তেমন কিছু করা হয়নি। ক্যান্টনমেন্টে যে আশ্রয় নেওয়া যায় এটা তো আগে জানতাম না জামান ভাই, এটা আমি তো আগে শুনি নাই কখনো। না, আপনি এটা জেনে রাখেন, আগামীতে আপনার কিছু হলে আপনাকে আমি ক্যান্টনমেন্টে আশ্রয় এবং আরেকটি বিষয় নিয়ে আসবো। বলেন, আপনি বলেন। তো এখন তো এই জন্য সেনাবাহিনীর পক্ষে একটু দুর্বলতা আছে। আমি আমি একটু সার্চ করেছি যে, কারণ এরকম দায়িত্ব আমিও পালন করেছি ইন এড অফ সিভিল পাওয়ার কাজ করেছি। তা আমার যে বর্তমানে তারা কোন অবস্থার পরিপ্রেক্ষিতে কাজ করছে, তো ওখানে হচ্ছে কি, মানে আদেশটা এরকম সরকারের, ধরি মাছ না ছুঁই পানি, ইউ ক্যানট ডু দ্যাট। আপনি যদি সন্ত্রাসী এবং কি পরিমাণ সন্ত্রাসী কার্যক্রম ছিল 15 বছর 8 মাসে সেটা আমরা জানি, কিন্তু সেটাকে দমন করার জন্য আপনি ওই যে রবি ঠাকুরের কবিতার লাইন মনে পড়ছে, নাগিনেরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস। আপনার যে কোনো কার্যক্রমে সার্টেন পার্সেন্টেজ আপনাকে প্রথমে রিস্ক নিতে হবে, রিস্ক না নিলে কাজ হবে না। আর দেশকে যেহেতু নতুন একটা ফরম্যাটে আপনি ফেলছেন, নিয়ে আসছেন,
সেই জায়গায় আপনাকে একটু মানে কঠিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাকে সাহসী ভূমিকা রাখতে হবে না, কিন্তু- এবং প্রম্পট ডিসিশন। না, কিন্তু যখন একদমই পুলিশের যখন ভঙ্গুর অবস্থা, তখনই তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে মাঠে রাখা হলো এবং সেটি দীর্ঘদিন 6 মাস দীর্ঘদিন সময়ের জন্য দেওয়া হলো। জি জি জি। তারপর কেন এই মানুষকে হতাশ করেছে সেনাবাহিনী? এটি এখন এই অপারেশন ডেভিল হান্ট দিয়ে কি আসলে সেই স্বস্তি ফেরানোর সুযোগ আছে? আচ্ছা, আমি প্রথমত হচ্ছে আমাদের জাতিগতভাবে একটা আছে যে অন্যের প্রতি প্রত্যাশা আমাদের অনেক বেশি। না, যেহেতু ভঙ্গুর অবস্থা ছিল পুলিশের, আমি বলি, থাকবেই। আমি বলছি শোন, এই ভঙ্গুর অবস্থা হলে আপনাকে সার্বিক দায়িত্ব না দিলে, আপনি যদি পার্ট দায়িত্ব দেওয়া হয় তাহলে হয় কি জানেন, এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পিছনে একটা বড় কারণ হচ্ছে ম্যাজিস্ট্রেট খুঁজে পাওয়া যাচ্ছিল না। এবং আমি নিজে ডিউটি করছি, ম্যাজিস্ট্রেট সাহেবকে কিন্তু সময় মতো পাওয়া যায় না। এবং ওই যে আপনারা শুনছেন যে পুলিশের যে কাউকে আসামি ধরতে যাবে তার আগে আসামি জেনে যায়, ওই ম্যাজিস্ট্রেট সাথে গেলে কিন্তু এই ধরনের একটা ঝামেলা হতো। এখন আমি একটা আসামি ধরার জন্যে যাব হচ্ছে রাত্রে ভোর 4টার সময়, আমার জন্য তো অসুবিধা নেই, কিন্তু ম্যাজিস্ট্রেট সাহেবের জন্য একটা সমস্যা। সেই জন্যে সরকার এটা করছে, এটা ভালো উদ্যোগ, আমি করি। তবে বলছে যে এখন আপনি অপারেশনের বিভিন্ন ধরন আছে, আপনি এখন যোগাযোগ ব্যবস্থাটা ভালো হয়ে গেছে। আর্মি ক্যাম্প থেকে বের হলে মোবাইলে এই সবাই সাবধান হয়ে যাও, আর্মি কিন্তু বের হয়েছে, এখন কোন দিকে যাবে জানি না। এখন মোটামুটি রাস্তা তো কোনো কোনো জায়গায় যাওয়ার জন্য একটা মাত্র রাস্তা, সো ওই প্রান্তে খবর হয়ে যাচ্ছে এই আসছে, কিন্তু ও চলে গেল, তখন সে সতর্ক হয়ে পালাই গেল। তা এখন আপনি আমরা হিল ট্রাক্স অপারেশন করেছি, এটা ইউনিফর্ম পরেও করেছি, আবার গোয়েন্দা কাজ মানে একেবারে টার্গেট একবার সার্বক্ষণিক রেখে দেওয়ার জন্য আমরা নিজেরা এবং আমাদের মাধ্যমে বিভিন্ন সোর্সের মাধ্যমে তাদেরকে একেবারে জায়গা পর্যন্ত মনিটর করা হতো। সেই সুযোগ এখানে কতটুকু আছে? এবং এখন মনে হচ্ছে সরকারের একটা আছে, যেহেতু আগে এই অপারেশন করতে গেলে আবার সেই অপারেশন ওই ক্লিন হার্টের মতো আবার বদনাম হবে কিনা। এবং মাঝখানে এই যে কুমিল্লায় একটা দুর্ঘটনা ঘটেছে, তো দুর্ঘটনার যেহেতু কথাই আসলো, আপনাকে এটা বলে রাখি, অনেক আসামি ধরা পড়ে, তারা প্রচণ্ড রকমের ড্রাগ অ্যাডিক্ট, এবং ওই ড্রাগ তারা ধরে নিয়ে গেলে এই ড্রাগ না খাওয়ার কারণে সে যে কী পরিমাণ ছটফট করে এবং যে অস্বস্তি তৈরি হয় চিন্তা করা যায় না। সো এটা কিন্তু আপনি এই এসি রুমে বসে কিন্তু এটা টের পাবেন না, প্রকৃত এটা আছে। তবে আমি মনে করি যে সরকার অনেক বেশি অ্যাসার্টিভ, অর্থাৎ সুনির্দিষ্ট সময়ে সুনির্দিষ্ট কাজ করার জন্য এটা করার দরকার ছিল। এবং এত ভেবেচিন্তে করতে গেলে আপনি এই ভঙ্গুর অবস্থা থেকে উদ্ধার করা খুব কঠিন। ছোট্ট একটা কথা যোগ করে আমি শেষ করে দিচ্ছি ভাই, রেল যখন লাইনচ্যুত হয় তখন কি যে সেই কোচগুলো তোলার জন্য কি আপনি হালকা সরঞ্জামাদি পাঠান নাকি? ওটা ভারী যন্ত্রপাতি পাঠাতে হয়। সো আপনার অ্যাকশনও ভারী হতে হবে। এখন আপনি অনুমতি দিবেন না, আমারে বলবেন তুমি সাঁতরাও, তুমি আইন শৃঙ্খলা করো, এটা হয় নাকি ভাই? কিন্তু ভারী হবে কিভাবে? 600 জন আশ্রয় নেওয়ার পরে তাদেরকে ছেড়ে দিল। আচ্ছা যাক, সেটা তো আর দেওয়া হয়। এটা আমার একটু দুর্বল জায়গা, আমি যেহেতু এটা পুরোপুরি জানি না, আমি বলতে পারবো না। তবে সেনাবাহিনী থেকে বিবৃতি দেওয়া হয়েছে, তারা বিবৃতি দিয়েছে। জামান ভাই যে বললেন যে মোবাইলে জানায় দেয় যে আসামি আসতেছে, তো আপনি তো জানাই দিলেন যে অপারেশন কি ডেভিল হান্ট শুরু হচ্ছে, আমরা আসতেছি, আপনারা সবাই থাকেন। এই আপনি কথার সময় বলছিলেন যে ক্যান্টনমেন্টে যে আশ্রয় নেওয়া যায়, আমরা যদি দুটি বিষয় থেকে ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়া এবং ক্যান্টনমেন্টে রাজনীতিবিদদের যাওয়া, 5ই আগস্ট রাজনীতিবিদরাও বৈঠক করতে ক্যান্টনমেন্টে গিয়েছেন, একটি গণ অভ্যুত্থান রাজনৈতিক দল এবং ছাত্র জনতা যেটি সফল করেছে, তারপরে আসলে রাষ্ট্র কিভাবে চলে সেটি আলোচনার জন্য ক্যান্টনমেন্টে যাওয়া, এই দুটি আসলে আমাদেরকে পিছিয়ে দেয় কিনা, কিংবা ধরেন সেনাপ্রধান যখন বলে 18 মাসে নির্বাচন হবে, সেটিতে রাজনীতিবিদরা যখন খুশি হয়, রাজনৈতিক দলের নেতারা। না দেখেন, আমাদের এবারকার আন্দোলনে কিন্তু সেনাবাহিনীর একটা বিরাট অবদান আছে। আন্দোলনের চূড়ান্ত জায়গাটা যেখানে, অর্থাৎ যে সময়ে এসে শেখ হাসিনার যখন পুলিশ বাহিনী কাজ করতে আর অস্বীকৃতি জানাচ্ছিল বা তারা অনিরাপদ বোধ করছিল, তখন কিন্তু সেনাবাহিনীকে বলা হয়েছিল যে তোমরা টেক ওভার করো, তোমরা পরিস্থিতি সামলাও। সেনাবাহিনী কিন্তু অ্যাজ এ ইনস্টিটিউশনস এটা রিগ্রেট করেছে যে আমরা সাধারণ মানুষের উপর গুলি চালাতে পারবো না। সুতরাং এই কথাটা কিন্তু আসে না। আমরা যে আন্দোলনের এই যে বিভিন্ন ধরনের অবদানের কথা আমরা বলি, সেই অবদানের জায়গায় সেনাবাহিনীর যে একটা সেনাবাহিনী এর আগের বারও আমরা দেখেছি, এরশাদের সময়ও যখন আমরা সবাই জানি যে গণ অভ্যুত্থানে এরশাদের পতন হয়েছে, কিন্তু
প্রাসাদের অভ্যন্তরে অন্য আরেকটা অভ্যুত্থান হয়েছে, সেটা হচ্ছে সেনাবাহিনী অস্বীকার করেছে এরশাদের পক্ষ হয়ে জনগণের উপর গুলি চালানোর জন্য। তো এই জন্য আমরা অবশ্যই বাংলাদেশের সেনাবাহিনীকে প্রাতিষ্ঠানিকভাবে সেনাবাহিনীকে আমরা স্যালিউট করি এবং ধন্যবাদ দেই। তো আপনি যে কথাটা বলেছেন যে একটা সিরিয়াস ক্রাইসিসের মধ্যে, আমি যারা সেদিন মিটিংয়ে গিয়েছিলেন তারা অনেকেই বলেছেন যে আমরা আসলে তখন হিতাহিত বুঝতে পারছি না যে কি হবে। আনন্দ ছিল যে শেখ হাসিনা চলে গেছে। কেউ হয়তো দেখেছেন যে স্ক্রলে যাচ্ছে যে সবাই সেনাবাহিনী প্রধানের সাথে বৈঠকে বসছেন, আর ওই যে আপনার ওই সময়ে যে দায়িত্বের জায়গাটাও একটা অস্পষ্টতা ছিল। দেখেন আপনি এর আগে যে এই অপারেশন ডেভিল হান্টের কথা বলেছেন, আজকে কিন্তু একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে চট্টগ্রামে। সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্ররা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার গায়েবানা জানাজা পড়েছেন। খেয়াল করেছেন কিনা আপনি আমি জানি না। তার মানে হচ্ছে যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের একটা ব্যর্থতার জায়গাটা, এটা এখন সব জায়গায় আলোচনা হচ্ছে। আমি যিনি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন খুবই রেসপেক্ট করি, ভদ্রলোক খুবই ভালো মানুষ। এর বাইরে এখন যারা দায়িত্বে আছেন আরও একজন স্পেশাল অ্যাসিস্ট্যান্ট আছেন খোদাবক্স সাহেব বা বাহরুল আলম সাহেব, খুবই সজ্জন মানুষ, পুলিশের দুজন কর্তা ব্যক্তি। কিন্তু কথা হচ্ছে পুলিশ তো একেবারেই সবচেয়ে ক্ষতিগ্রস্ত একটা মঞ্জু ভাই একটু থামাতে হচ্ছে, আমরা একটা বিরতি যাবো, তারপরে ফিরবো। দর্শক, নিউজ অ্যান্ড ভিউজের নিচে ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গে থাকুন, ফিরবো কিছুক্ষণ পরে। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ অ্যান্ড ভিউজে। মঞ্জু ভাই, যে জায়গাটাকে আপনি বলছিলেন এই রাজনীতিবিদ, আমি যেটা বলছি যে দেখেন এই মানে আমাদের বর্তমান সিচুয়েশনটা এতই মানে উঁচু নিচু আঁকা বাঁকা। যেমন এই যে 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত কে ক্ষমতায় ছিলেন? ক্ষমতায় ছিলেন তো শাহাবুদ্দিন চুপ্পু সাহেব একদিকে, আর যদি সেনাবাহিনী প্রধানকে আপনি ধরেন, উনি ওই যে একটা কি ক্লজে না যে জরুরি ভিত্তিতে দায়িত্ব পালনের জায়গা থেকে উনি অথরিটিটা নিয়ে আস্থার জায়গাটা ছিলেন উনি। এখন দেখেন এই 5 থেকে 8 তারিখ পর্যন্ত যে ম্যাসাকারগুলো হয়েছে, যে ঘটনাগুলো ঘটেছে, সবগুলো তো আওয়ামী লীগ সরকারই, তখনও আওয়ামী লীগেরই প্রেসিডেন্ট, আওয়ামী লীগেরই নিয়োজিত সেনাবাহিনী প্রধান। তো সুতরাং এই দায়টা আওয়ামী লীগের উপরে বর্তায়। এবং আজকে যে আপনি যে প্রশ্নটা তুলেছেন যে ক্যান্টনমেন্টে কেন নেতারা গেল, ক্যান্টনমেন্ট থেকে এখনো কি হচ্ছে, একটা ধোঁয়াশা ভাব আছে। আমরাও যখন সেনাবাহিনীর বিভিন্ন পদস্থ কর্মকর্তাদের সাথে কথা বলি যে ভাই আপনারা ফিল্ডে আছেন, তারপরেও আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হচ্ছে না, তখন ওই একই কথাই যেটা জামান ভাই বললেন, যে ওনারা বলেন যে দেখেন আমরা আসামি ধরে তো আমরা পুলিশকে দিতে হয়, আমাদেরকে তো কথা বলে করতে হয়, আমাদের তো ওই ধরনের এখতিয়ার নাই। তো এখতিয়ার না থাকলে আপনি যখন আমাদের দেশে কি হতো, আমাদের দেশে সবসময় হতো সেনাবাহিনী যখন আসছে তখন সব কিছু সেট হয়ে যেত। সবাই মনে করতো যে না, এখানে আমার আর বাহাদুরি দেখানো চলবে না, এখানে যতটুকু মানে রিয়েল ঘটনাটা আইনগত জায়গাটাই মানে স্টাবলিশড হবে। তো এখন দেখা যাচ্ছে সেনাবাহিনী দাঁড়িয়ে থাকা অবস্থায়ও মানে আপনার ঘটনা ঘটছে, পরিস্থিতি হচ্ছে। আপনি দেখেন 32 নম্বরে যে ঘটনাটা হয়েছে, সেনাবাহিনী আসার, যদি সেনাবাহিনী না আসতো তাহলে সমস্যা ছিল না। সেনাবাহিনী এসেছে, তারপরে সেনাবাহিনী সরে গেছে, সরে যাওয়ার পরে সেখানে ভাঙচুর বা ঘটনাটা ঘটেছে। এখানে সেনাবাহিনীর যে একটা ইমেজ ছিল, যে পরিস্থিতিটা ছিল, তাহলে সেটা তো অবশ্যই আগের মতো থাকবে না। তো এই জায়গাটাকে আমরা যেটা মনে করি, সেনাবাহিনী তো একটা প্রতিষ্ঠান, এটা তো আমাদের অস্তিত্বের জায়গা। তারা আমাদের আইন শেষ হয়ে গেছে, আইন আদালত শেষ হয়ে গেছে, আমাদের পুলিশ শেষ হয়ে গেছে, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন শেষ হয়ে গেছে, এখন সেনাবাহিনীটাও শেষ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। এই জায়গা থেকে আমি বলি এখনো সময় আছে, আজকে 6 মাস যাচ্ছে। 6 মাসে দেখেন সরকারের উপরে, সরকার একটা বিপর্যস্ত অবস্থায় দায়িত্ব গ্রহণ করেছে। ওনারা অপ্রস্তুত ছিলেন, ওনারা রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণের জন্য প্রস্তুত ছিলেন না। কারণ ডক্টর ইউনূস সাহেব ছিলেন, উনি ফ্রান্সে অসুস্থ অবস্থায় ছিলেন, সেখান থেকে এসে উনি দায়িত্ব নিয়েছেন। বাকিরা সবাই হঠাৎ করে একটা দায়িত্ব নিয়েছেন। তো ঠিক আছে, এই অবস্থা আমরা করি কি, যখন দেখি যে আমি প্রস্তুত না, তখন আমাকে সবাইকে নিয়ে একটা যে এখন জরুরি ভিত্তিতে বসেন, আপাতত আগামী 3 দিন কোনো সরকার না, আমরা সবাই মিলে সরকার, আমরা সবাই মিলে পরিস্থিতিটা নিব। যখন সকল রাজনৈতিক দল বা সকল স্টেক হোল্ডাররা একসাথে বসে একটা কথা বলে, তখন প্রত্যেকের জায়গায় একটা মেসেজ পৌঁছে যায়। এবং আপনি দেখেন আজকে আমি মনে হয় আপনাদের বাংলা ভিশনের একটা নিউজে দেখেছি, তারেক রহমান সাহেব কিন্তু স্পষ্ট করে তখন বলেছেন যে আর কোনো প্রতিশোধ নেওয়া যাবে না, আপাতত
সবাই মাথা ঠান্ডা রাখেন, সবাই এই যে রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা সরকার এই বিষয়টা নিয়েছে। এবং দেখেন 8ই আগস্টের পরে আস্তে 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 পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হয়ে এসেছে। এই 6 মাস যেদিন শেষ হলো সেদিনই শেখ হাসিনা আকস্মিকভাবে উনি রহস্যজনকভাবে ষড়যন্ত্রমূলকভাবে একটা উস্কানিমূলক বক্তব্য দিলেন এবং সেই ঘটনার পরে আজকে সারা দেশ অশান্ত। তো এই জন্য আমি যেটা বলছি যে সরকারকে আমি কিন্তু সামনে আরও বিপদ দেখি, আরও বিপদ দেখি আমি। আজকে দেখেছেন গাজীপুরে ছাত্রলীগ বা যুবলীগের লোকেরা মুখোশ পরে এসে মোটরসাইকেলে করে এসে গুলি করেছে একজন ছাত্র। আজকে যদি সে ছাত্রটা মারা যেত, মুবাশশির নামে একটা ছেলে সম্ভবত, তার হাতে গুলি লেগেছে, যদি আপনি সেখানে 2টা লোক মারা যেত, 3টা লোক মারা যেত বা একটা মেয়ে মারা যেত, তাহলে কি হতো? সারা দেশ আবার অশান্ত হয়ে যেত। চট্টগ্রামে মানে ধর্মীয় সংখ্যালঘুদের একটা ঘটনাকে কেন্দ্র করে একজন অ্যাডভোকেটকে হত্যার পরে কি পরিস্থিতি হয়েছিল, সেখানে কিন্তু সবাই মিলে পরিস্থিতিটাকে ট্যাকেল দিয়েছে। এবং আমরা অনেক আশঙ্কা করেছিল যে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়বে, ভারতীয় মিডিয়াতে তো প্রচুর অপপ্রচার শুরু হয়েছে। আমরা কিন্তু প্রতিনিয়ত এই সমস্ত জায়গায় দাঁড়িয়ে আছি। নসরুল্লাহ, এই সরকারকে বুঝতে হবে ওনাদের মানে ঘুম আসার কথা না দায়িত্বে থাকলে। আপনি হয়তো ওনারা দায়িত্বে আছেন বলে আমরা ওনাদেরকে বেশি প্রেশার দিচ্ছি বা বলছি ওনাদেরকে। তো আজকে বিএনপি আরেকটা কথা বলেছে যে সরকারকে আমরা চাপ দিচ্ছি বা সমালোচনা করছি, কিন্তু আমরা এই সরকার টিকে থাকুক, এই সরকার ভালো সাকসেসফুল হোক, সেটা আমরা চাই। এটা সবাই চায়, সব রাজনৈতিক দল তাই বলছে। কারণ দেখেন এই সরকারের হাত দিয়েই তো আমরা সবাই এই মানে অন্ধকার থেকে মুক্ত হয়েছি। দেখেন এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে বলে খালেদা জিয়া মুক্তি পেয়েছে। এই সরকার দায়িত্ব নেওয়ার পরেই তো বিএনপির নেতাকর্মীরা সব জেল থেকে বেরিয়ে এসেছে। জামাতের অফিসগুলো খুলেছে, জামাতের লোকরা আজকে স্বাধীনভাবে তাদের কাজকর্ম করতে পারছে। আমরা যারা রাজনৈতিক দল হিসেবে খুব চাপের মধ্যে ছিলাম, আমরা আজকে স্বাধীনভাবে আমাদের রাজনৈতিক কথাগুলো বলতে পারছি। আমাদের দলের নিবন্ধন পেয়েছি, আমরা অনেক দলের নিবন্ধন পেয়েছে, অনেকে এখন কোর্টে গিয়ে মানে জামিন পাচ্ছে, একটা স্বাভাবিক অবস্থাতে ফিরে এসেছে। যাদের ঘরবাড়ি হারিয়েছিল, যাদের ব্যবসা বাণিজ্য লুটেপুটে নিয়েছিল, তারা তাদের জায়গাগুলো ফিরে পেয়েছে। কথা হচ্ছে এই যে অনেক কিছু আমরা পেয়েছি, সেটাও আমাদেরকে ভাবতে হবে। এই সরকারের কাছে এই কৃতজ্ঞতাবোধটা আমাদের থাকতে হবে। দেখেন যারা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিল, প্রমোশন পায় নাই যুগের পর যুগ, তারা প্রমোশন পেয়ে আজকে সচিব হয়েছে। যেই পুলিশ মানে মানে তার জুনিয়রদের অধীনে চাকরি করতে হয়েছে, যাকে বাধ্য হয়ে অমানবিকভাবে, সে কিন্তু আজকে তার যোগ্য জায়গায় গিয়েছে। সরকারের এই দিকগুলো তো আমাদেরকে দেখতে হবে। এই আন্দোলনের যে সুফলটা আমরা পেয়েছি, এখন পেয়েছি বলে তো অপব্যবহার করা যাবে না, পেয়েছি বলে তো সেটাকে যাচ্ছে তাইভাবে থাকা যাবে না। সরকারকে এখনো সময় আছে সকলের সহযোগিতা নিয়ে। সাধারণ মানুষ কিন্তু পরিবর্তন বলতে সে সংবিধানের পরিবর্তনকে বোঝে না। পরিবর্তন বলতে সে বোঝে যে সে কালকের দিনের চেয়ে আজকের দিনটা যদি ভালো হয় তাহলে সে পরিবর্তনটা ভালো বোঝে। কালকে আলুর কেজি ছিল 65 টাকা, আজকে যদি গিয়ে সে 64 টাকা দেখে, কালকে তাকে অফিসে গিয়ে ঘুষ দিয়ে কাজ করতে হতো, আজকে যদি যে দেখে যে সে সেখানে ঘুষ লাগছে না, সে আনন্দভাবে বা সহযোগিতামূলকভাবে কাজ করছে, সে মনে করে যে দেশটা বদলায় গেছে। কিন্তু সে যখন ওই সমস্ত জায়গায় সব কিছু আগের মতোই আছে দেখে, আর দেখে যে আমরা শুধু নির্বাচন না সংস্কার নিয়ে বিতর্ক করছি, তখন উল্টো সে আমাদের উপর বিরক্ত হয়। এই জায়গাগুলো সরকারকে বুঝতে হবে, দেশবাসীকে বুঝতে হবে। আসলে আমি যেটি বলছিলাম যে নিরাপত্তার বিষয়টা, সেটা সবসময় চ্যালেঞ্জের জন্য। সেনাবাহিনী থাকার পরও 32 নম্বরে ভাঙচুর হয়েছে এবং সেটি আসলে গুড়িয়ে দেওয়া হয়েছে শিক্ষার্থীরা, এবং সেটি অনেকটা ঘোষণা দিয়েই গুড়িয়ে দিয়েছে শিক্ষার্থীরা। একই সঙ্গে আওয়ামী লীগের পলাতক নেতারাও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ধরনের অরাজকতা তৈরির উস্কানি দিচ্ছেন, নানান ধরনের ঘোষণা দিচ্ছেন, এবং তারপরে আমরা দেখছি যে নানান জায়গায় নানানভাবে তারা হঠাৎ করেই আবির্ভূত হচ্ছেন এবং হামলা করছেন। এই জায়গাটা সেনাবাহিনীর আসলে যে ক্লিন ইমেজ বাংলাদেশে বা মানুষের যে প্রত্যাশা, সেই জায়গাটা আসলে ধাক্কা লাগছে কিনা, যেহেতু আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের সেনাবাহিনীর যথেষ্ট সুনাম রয়েছে। আপনাকে ধন্যবাদ। সেনাবাহিনীর একটা মানে গিনিপিগ বানিয়ে দিলে সমস্যা আছে আমাদের। মানে আমি একটু আগেও বললাম যে আমার করণীয় সম্পর্কে আমরা নিজেকে প্রশ্ন খুব কম করি, অন্যের করণীয় সম্পর্কে আমাদের মাথা ব্যথার শেষ নাই। কোনো ওষুধ দিয়ে কাজ হয় না আর কি, খালি মাথা ব্যথা থাকে। তো আমি কয়েকটা কথা সরকারের প্রসঙ্গে আসে, তারপরে আপনার এই উত্তরটা আমি দিচ্ছি। এটা হচ্ছে আমাদের দেখলাম যে আমাদের পাসপোর্টের একটু উন্নতি হয়েছে, 97 থেকে এখন 93 অবস্থায়, সেটা ভালো সংবাদ। তো আবার যদি মায়ানমারের উদাহরণটা দিই তাহলে একটু দুঃখ পেয়েন না, সেটা হচ্ছে তাদের হচ্ছে 88তম।
আর সবচেয়ে উপরে আছে হচ্ছে সিঙ্গাপুর। আচ্ছা, অর্থনৈতিক যে ইন্ডিকেটর সেগুলো সূচকে বাংলাদেশের অবস্থাটা অনেক উন্নতি হয়েছে, অনেক উন্নতি হয়েছে। ডলার মোটামুটি একটা স্থিতিশীল অবস্থা আছে, খুব বেশি বাড়ে নাই, যেটা অনেকেই প্রত্যাশা করেছিল যে 200 টাকা করে হয়ে যাবে, কিন্তু সেটা হয়নি। আচ্ছা, রপ্তানি বেড়েছে, এটা ভালো সংবাদ। প্রবাসী আয় বৈধ পথে বেড়েছে। আরটা হচ্ছে এই সবজির দাম একটু, এখন তো ভরা মৌসুম, সেই জন্য সবজির দাম একটু কমে গেছে, সুতরাং সেটার প্রভাব পড়েছে আপনার মুদ্রাস্ফীতির উপরে, মুদ্রাস্ফীতির এটা কমে গেছে। সুতরাং সরকারকে ধন্যবাদ যে এইগুলো করার জন্যে। আচ্ছা, মঞ্জু ভাই একটা কথা বলেছেন, আমি এটার সাথে একটু দ্বিমত পোষণ করি। এটা সাধারণত আমাদের বামপন্থী রাজনীতিবিদ যারা, তাদের কথার যে সাধারণ মানুষ, আপনি জানেন সাধারণ মানুষগুলো কত অসাধারণ কথা বলে। আমি গ্রামের মানুষ এবং গ্রামের সাথে আমার নিয়মিত যোগাযোগ আছে। রাজনীতিবিদরা থাকার কথা মাঠ পর্যায়ে অনেক অসাধারণ কথা বলে, তারা অনেক কিছু বুঝে। এখন হচ্ছে কি যে অর্থনীতির যে ব্যাপারটা সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল দুইটা, আমি যেটা মনে করি। একটা হচ্ছে অর্থনীতিকে মোটামুটি একটা মানে স্থিতিশীল রাখা, আর একটা হচ্ছে এই যে এদেরকে বিচার করা। বিচার করার ক্ষেত্রে আমাদের দেশের মানুষের একটা আছে, যেমন দেখা গেছে যে আমি অন্যায় করছি, ওর শাস্তি হোক, কিন্তু আবার যখন শাস্তি দেওয়া হয়ে যায় তখন তো মনটা গলে যায়, আহারে বেচারার ফাঁসি হয়ে গেল বা 20 বছরের জেল হলো। এটা কিন্তু আছে। আচ্ছা, ওই যে সাধারণ মানুষের অসাধারণ রূপ, এটা রাইট, সাধারণ মানুষের অসাধারণ রূপ, রাইট। আমি এই ভদ্রলোকের মানে যে দল ছাত্র শিবির, আমার বারে বারে একটা কথা মনে পড়ে, একটা ছেলেকে তাকে রিমান্ড থেকে নিয়ে আসছে আদালতে, তার দাঁড়াবার কোনো ক্ষমতা নেই, হাঁটুতে গুলি তো আসেই, স্পাইনে গুলি করছে। আপনি আমারে বলেন এই মুহূর্তে কোনটা বেশি দরকার, যে ওই যারা করছিল তাদের করতে হবে, তাদের বিচার দরকার আগে। এটা আমি আমার জায়গা থেকে আমি এটা মনে করি। আপনার মনে আছে যে HMB ইকবাল ডাক্তার, উনি এমপি ছিলেন, উনি প্রকাশ্যে গুলি করছে বিএনপির মিছিলে। আপনি আমার বলেন তো, সেই মিছিলে লোকও মারা গেছিল, ওই আমি ইকবাল সাহেবের বিচার হয়েছে? তো আপনি তারে বিচার করবেন না, আবার আপনি এখন বলবেন যে সুশাসন চাই, সুবিচার চাই, ন্যায় বিচার চাই। তো এই যে মানে বৈপরীত্য, এই যে দ্বন্দ্ব, আপনি এটা কিভাবে নিরসন করবেন বলেন তো আমারে? আপনাকে আমি যদি এই জায়গায় রাখি, সেই বৈপরীত্যের ঘুচাতেই তো এই আমাদের গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থানে সবচেয়ে বড় ভুল হয়েছে 5ই আগস্টে। ওইটার পরে এই আমার কাছে বারবার মনে হয়েছে এই সংবিধানটা আমাদের জন্য একটা বোঝা। কিছু কিছু রাজনৈতিক দল তো বলছি সংবিধানে হাত দেওয়া যাবে না, মুক্তিযুদ্ধের চেতনা, কিন্তু ওই এপ্রিলের ঘোষণা কিন্তু 72-এর সংবিধানে সন্নিবেশিত হয়নি বা ওইভাবে প্রতিফলিত হয়নি, এটা কিন্তু বলে না। এখন যেটা হচ্ছে, এখন সব সময় যেটা সামনে আসছে, কত দ্রুত আমরা ক্ষমতায় যেতে পারবো। কিন্তু আপনি একটু রাখেন, আমাকে একটু সময় দেন। হ্যাঁ, ক্ষমতায় যাওয়ার চাইতে কিন্তু ক্ষমতায় যাওয়ার আগে যে সমস্ত সুবিধা কিন্তু ভোগ করছে, আনুষ্ঠানিকভাবে ক্ষমতায় নেই। আপনি জান যে বড় দলগুলো যখন যারা আছে আর কি, তারা কিন্তু ঠিকই জেলা উপজেলায় বিভিন্ন পর্যায়ে থানাতে কিন্তু তারা প্রচুর সমাদর পাচ্ছে, আবার ইনকামও কিন্তু খারাপ হচ্ছে না। এই জায়গায় আমি একটা উদাহরণ দেব। আমার একজন পরিচিত মানুষ, আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই, তোমার এলাকায় চাঁদাবাজির কি অবস্থা বলো তো? বলে কি, কুত্তা গেছে শুয়ার আসছে। আমি বললাম অর্থ কি? বলে স্যার, কুত্তাকে কিন্তু কুত্তার হলে কিছুটা একটু কৃতজ্ঞতাবোধ থাকে, কিন্তু শুয়ারের কিন্তু কোনো কিছুই থাকে না, আর ও মাঠের ভিতর থেকেও জিনিসপত্র বের করে আনে। আমাকে এই ব্যাখ্যাটা দিল। এখন মঞ্জু ভাই মানে মাঠের লোক, উনি বলতে পারবেন যে এটা সত্য কতটুকু। এবং আমি দ্বিতীয় একটা সূত্র থেকে এরকম খবর পেয়েছি ভাই। তো এখন আপনি আপনার যে দায়িত্ব পালন করছেন না, আবার আপনি ওই শুধু জামান করে নাই কেন আপনি সেই প্রশ্ন করছেন, অনেকটা এই ধরনের হয়ে যাচ্ছে না? আর একটা ছোট্ট একটা পয়েন্ট বলি,
উপদেষ্টার সংখ্যা, উপদেষ্টাগুলো অনেকেই আছে পিনাকি সাহেবের ভাষায়, তো অনেকে তো অনেক বয়স হয়ে গেছে, অসুবিধা নাই, অভিজ্ঞতার দরকার আছে। কারণ ছাত্রদের যেটা সবচেয়ে দুর্বল জায়গা, আবেগ আছে, বেগ আছে, কিন্তু বাস্তবতার নিরিখে সেই আবেগ এবং বেগকে ফেলে একটা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের একটা দুর্বলতা আছে। সেই জন্য আমাদের অভিজ্ঞ মানুষের দরকার ছিল। কিন্তু দেখেন, এর সর্বসাকল্যে এখন বোধহয় 25 জন উপদেষ্টা। আমি প্রফেসর ইউনূসকে সবিনয় অনুরোধ করছি, একজন উপদেষ্টার দেখেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, বিদ্যুৎ মন্ত্রণালয়, একজনেরই। আরো আছে, তার সাথে রেল আছে, রেল আছে, রাস্তা আছে, যোগাযোগ আছে। আপনি আমার বলেন তো একটা মানুষের পক্ষে কিভাবে সম্ভব? আমি সেই মন্ত্রণালয়ের একজন লোকের সাথে আমি জিজ্ঞাসা করছিলাম, ভাই কি অবস্থা? বলে কোনো সিদ্ধান্ত আসে না। তাহলে এই সরকার নিজেকে ব্যর্থ করছে না? আপনাকে সিদ্ধান্ত দিতে হবে, কাজ চলমান থাকতে হবে, বন্ধ করা যাবে না। আপনি একটা খেয়াল করে দেখেন, কোনো বাড়িতে যে কোনো কেউ মুর্দা থাকে, তাকে কবর দিয়ে আসা হলো, সে বাড়িতে কিন্তু রান্না বন্ধ থাকলেও অন্য পাশের লোক কিন্তু খাবার পাঠায়, যাতে করে ওনারা খেয়ে বাঁচেন। কারণ যিনি মারা গেছেন উনি তো চলে গেছেন, কিন্তু যারা বেঁচে আছে তাদের তো বেঁচে থাকতে হবে, তাদের তো খেতে হবে। তো এইরকম নানাবিধ সমস্যায় কিছুটা সরকার সৃষ্ট। সেই খাবারের জন্যই তো আমাদের সেনাবাহিনীকে রাস্তায় রাখা হয়েছে। আমরা তো নিরাপত্তা চাই, আমি আমাদের বাসায় যাব, আমি যেন আক্রান্ত নাই, আমি তো সেই প্রত্যাশাই করি আমাদের সেনাবাহিনীর কাছ থেকে। সেই জায়গায় আমরা পিছিয়ে আছি। আমি কিন্তু এটা বলছি বারবার, রাজনীতিবিদরা তো চেষ্টা করবেই নানা ঝামেলা ক্ষমতায় যাইতে চেষ্টা করবে। আর এখন একজনরে পাইছেন এই সেনাবাহিনী, না আমরা তো তার আস্থা হিসেবেই আমরা তাদেরকে ভাই রেখেছি। ওই আস্থার আবরণে, শোনেন, ওই আস্থার আবরণে এবং আবরণে আপনার প্রত্যাশার কোনো ঘাটতি নেই। আবার আপনি আমার করণীয়র জন্য যে কাজের কর্মের স্বাধীনতা, সেটাও কিন্তু দিচ্ছেন না, এটাও বুঝতে হবে। কর্মের স্বাধীনতা পাচ্ছে না কাজ করার, অনেক সীমাবদ্ধতা আছে। আর কয়দিন পরেই বলবেন তো আবার সামরিক বাহিনী সব দখল করে ফেললো। এমনি কিছুক্ষণ পরপরই খবর আসে যে সেনাবাহিনী ক্ষমতা দখল করছে। এটা আমি একজন সামরিক বাহিনীর অফিসার হিসেবে এই প্রশ্ন তো রাজনীতিবিদদের কাছে করবো, যখন সেনাপ্রধান বলেন যে 1800 এর মধ্যে নির্বাচন, তখন তারা খুব খুশি হন। না, উনি যেটা বলেছেন, আমি যতটুকু বুঝছি ওনার কথা, ওয়াকার সাহেব যেটা বলেছেন যে হয়তো 1.5 বছরের মধ্যে। কারণ একটা সমস্যা যেটা হয় কি জানেন, যে এই যে সেনাবাহিনী এখন কাজে লাগালে, কারণ সেনাবাহিনী কিন্তু তার প্রশিক্ষণ কিন্তু ওই লাইনে না। ভাই আপনি মিডিয়াতে কাজ করেন, আপনাকে আমি থানার দায়িত্ব দিলে আপনি করতে পারবেন? ভাই পারবেন? আপনি মুজিবুর ভাই তো সবকিছু করতে পারবে, কোন রাজনীতিবিদ। কিন্তু আসলে বাস্তবে সব না, সব জায়গায় স্পেশালাইজেশন দরকার। এবং আপনি এই প্রোডাকশন অ্যাডভান্টেজ থিওরিতে বিজনেসের এই স্পেশালাইজেশনের উপর জোর দেওয়া হচ্ছে। এই জন্য ডাক্তার আপনি দেখেন, আগে ছিল শল্যবিদ, সার্জিক্যাল স্পেশালিস্ট, এবং সার্জিক্যাল স্পেশালিস্ট থেকে কতগুলো সাব গ্রুপ চলে আসছে। ধন্যবাদ। মঞ্জু ভাই, আমি যাচ্ছি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর নিয়ে কোনো সন্দেহ নেই, আইন উপদেষ্টা বলেছেন, কিন্তু তার কোনো লক্ষণ দেখা যাচ্ছে কিনা। নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ করতে গিয়েছে, নতুন ভোটার বানাবে বলে বাড়ি বাড়ি যাওয়ার কথা, কারো বাড়িতে গিয়েছে বলে আপনাদের রাজনীতিবিদরা জানেন কিনা, আপনারা যেহেতু জনগণের সাথে সম্পর্কিত? না, আমি নিজেও দেখলাম যে আমার বাসায় কোনো যায় নাই, এবং বহুজনের কাছে খবর নিয়েছি। তাহলে কি করে হালনাগাদ হয়ে যায়? হালনাগাদ সমস্যা। আমার ছেলে এবারে প্রথম ভোটার হয়েছে, মানে ভোটার হওয়ার যোগ্য হয়েছে, কিন্তু তার যেহেতু যায়নি, বাড়িতে আসে নাই, পরে আমি খোঁজ নিয়ে আলাদা স্পেশাল অ্যারেঞ্জমেন্টে তার জন্য আবেদন করতে হয়েছে। না, প্রথম কথা হচ্ছে যে দেখেন, আসলে তো অ্যাডমিনিস্ট্রেটিভ যে চেইন, সেটা তো ভেঙে পড়েছে, সেটা কাজ করছে না। তারপরে অর্ডারগুলো প্রপারলি টাইমলি পাস হচ্ছে না। সরকার শুধু নিয়োগ এবং বদলি নিয়েই খুব ব্যস্ত, বেসিক জায়গায় তারা যে ডিসিশন নেবে। প্রথম কথা হচ্ছে দেখেন, আমি বারবারই যেটা বলি সেটা হচ্ছে এই সরকারের মানে ক্যারেক্টারটা কি? এটা হচ্ছে একটা অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার মানে এটার কোনো নির্দিষ্ট মেয়াদ নাই। নির্দিষ্ট মেয়াদ নাই মানে কি, এটা কি একেবারেই মানে অনির্দিষ্টকালের সরকার? তা তো না। মেয়াদ না থাকা মানে হচ্ছে আসলে এই সরকারটার স্বল্প মেয়াদী সরকার, এবং তার একটা পার্টিকুলার অ্যাসাইনমেন্ট আছে। দেখেন, তত্ত্বাবধায়ক সরকার যেগুলো আসতো, তাদের অ্যাসাইনমেন্ট ছিল কি, তারা 3 মাসের মধ্যে একটা ইলেকশন দিবে, এবং সেই ইলেকশনটা কীরকম হবে, একটা লেভেল প্লেয়িং ফিল্ড এশিওর করবে তারা, দেন তারা ইলেকশনে যাবে। এই সরকারের কিন্তু এই অ্যাসাইনমেন্টটা শুধু ইলেকশন না, কারণ তার ইমিডিয়েট তার কাজ হচ্ছিল দেশ যেহেতু একটা বিপর্যস্ত অবস্থা, দেশকে একটা সঠিক জায়গায় নিয়ে আসা, একটা প্রপার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে নিয়ে আসা। আপনি দেখেন, যখন পুলিশ ছিল না রাস্তায়, তখন ছাত্ররা যখন দাঁড়িয়ে ট্রাফিক
ঠিক করেছে, বাজার নিয়ন্ত্রণ করেছে না, তখন কিন্তু একটা ডিসিপ্লিন ছিল। যখনই ছাত্ররা উঠে গেছে তখন কিন্তু আবার রাস্তায় জ্যাম, আবার সব কাজগুলো সেভাবে হয়েছে। তাহলে এই জায়গাটা প্রায়োরিটিটা সরকার প্রথম থেকে দেয় নাই, এবং এখনো কিন্তু সেটা ঠিক হয় নাই, মানে কোনো রোড ম্যাপই নেই সরকারের সামনে নাই। এখনো যদি বলে যে ঠিক আছে আগামী 3 মাসের মধ্যে ঠিক করে ফেলবো আমরা, দেখেন মানুষ কিন্তু এখনো খুব সহনশীল, এখন পর্যন্ত সরকারের বিরুদ্ধে তেমন কোনো কথা মানুষ বলছে না। মানুষ একটা ক্ষতি করেছে, যেটা সেটা আমি বলবো। তো প্রথম কথা হচ্ছে যে ওনাদের উচিত ছিল ইমিডিয়েটলি রাষ্ট্রটাকে একটা স্টেবল জায়গায় নিয়ে আসা। সেকেন্ড ছিল এই যে গণহত্যা যারা করেছে, কারণ একটা অপরাধ করার পর অপরাধী কিন্তু পালিয়ে যায়, ইমিডিয়েট কাজ ছিল অপরাধীরা যাতে পালিয়ে যেতে না পারে তাদেরকে ধরা। যদি অপরাধীদেরকে আপনি ধরতেন, এই যে আজকে ছাত্ররা বিক্ষুব্ধ হচ্ছে, ঘন ঘন তারা রাস্তায় চলে আসছে, তারা মুহূর্তে মুহূর্তে তারা উত্তেজিত হয়ে যাচ্ছে, সেটা কিছুটা মানে তারা কিন্তু এখন মানে নিরাপত্তাহীনতা বোধ করছে। আমি যখন উপদেষ্টাদের সাথে, মানে ছাত্র উপদেষ্টাদের সাথে কথা বলি, বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে কথা বলি, দেখবেন তাদেরকে আমার কাছে স্বাভাবিক মনে হয় না, কারণ তারা বলে কি আমরা মরে যাব, কারণ ক্রমাগতভাবে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। আপনি ফেসবুক খুললেই দেখবেন তাদেরকে হুমকি দিচ্ছে, তোদেরকে দেখে নেব, তোদের যা খাওয়ার খাইয়া নেব, তোদের লাশ রাস্তায় ফেলে থাকবে, কোথায় যাবি কোথায় পালাবি, এই ধরনের থ্রেটগুলো তাদেরকে দেওয়া হচ্ছে। দেখেন একটা ইন্টারেস্টিং ঘটনা নাসরুল্লাহ, শেখ হাসিনা যে সেদিন ভাষণটা দিয়েছে, যেই শেখ হাসিনার ভাষণে সবসময় আমরা শুনতাম শুধু বিএনপি জামাত বিএনপি জামাত, যে কোনো কিছু হলে বিএনপি জামাতের ষড়যন্ত্র। এবার যে 32 নিয়ে বা এই যে ঘটনা ঘটলো, এখানে কেউ কিন্তু বিএনপি জামাতকে বলছে না যেখানে বিএনপি জামাতের উস্কানি আছে বা এটা কিছু। তার মানে কি? তার মানে হচ্ছে শেখ হাসিনার শত্রু শিফট হয়ে গেছে। শেখ হাসিনা আগে তার শত্রু হিসেবে দেখতো সবসময় বিএনপি জামাত বা আমরা রাজনৈতিক দলগুলোকে, এখন তার শত্রু কিন্তু শিফট হয়ে গেছে, এখন টোটাল ছাত্র জনতা হচ্ছে তার শত্রু। এবং ছাত্র জনতা, আপনি এই যে শেখ হাসিনা ভাষণ দিবেন, তার কাউন্টারে তারা কি কর্মসূচি দিবে এটা কিন্তু কারোর সাথে তারা পরামর্শ করে না, তারা নিজেরাই একটা কর্মসূচি ঘোষণা করেছে। এবং তারা যখন কর্মসূচি ঘোষণা করছে, বিএনপি জামাতের লোকেরা কিন্তু সাড়া দিচ্ছে। আপনি 32-এর ওই ফুটেজগুলো দেখেন, কারা আসছে সেখানে আপনি ফেসবুকে যান, কারা তাকে সমর্থন দিচ্ছে, সবাই দিচ্ছে। সুতরাং যখনই শত্রু এসে যাচ্ছে শেখ হাসিনা, তখন কিন্তু কাউন্টার সবাই এক জায়গায় হয়ে যাচ্ছে। কে ডাক দিচ্ছে সেটা প্রসঙ্গ না, যে ডাক দিচ্ছে সবাই তার ডাকে সাড়া দিচ্ছে। তো আমি যেটা বলছিলাম, সরকারের সেকেন্ড প্রায়োরিটি হওয়া উচিত ছিল এই অপরাধীদেরকে ধরা, যেটা আজকে 6 মাস পরে এসে ওনারা ডেভিল হান্ট করছেন। 3 নম্বরে তাদের প্রায়োরিটি হওয়া উচিত ছিল সংস্কারগুলোর কথা, যেটা যে একটা সংস্কার কথাগুলো কিন্তু আমাদের কাছে মুখস্থ আছে আগে থেকেই। বিএনপি একটা 31 দফা সংস্কারের কথা বলে চলে, যেগুলো সবাই মিলে তৈরি হয়েছে। এর বাইরে নির্বাচনে কি সংস্কার দরকার, কি দরকার, যেমন কিছু কথা তো মুখস্থ হয়ে গেছে আমাদের, যে একজন প্রধানমন্ত্রী 2 বার বেশি থাকতে পারবেন না। আমাদের মুখস্থ হয়ে গেছে যে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর সাথে ক্ষমতার ভারসাম্য লাগবে। আর আমাদের বিদ্যমান আইনে যা আছে, আমাদের সংবিধানে যা আছে, ভাই সেটা যদি সঠিকভাবে মেনে চলেন তাহলে তো অনেক সংস্কার লাগেও না। আমাদের সমস্যা হয়েছে, আমরা তো আইনই এক্সিকিউট করতে পারি নাই কখনো, সরকারি আইন ভঙ্গ করেছে। এবং এরপরে চতুর্থ হচ্ছে নির্বাচন দেয়া। আপনি এই 3টা না করলে আপনি নির্বাচন কিভাবে দিবেন, কার মাধ্যমে দিবেন? আপনি এখন এই যে দেখেন আজকে যে অ্যারেস্ট হয়েছে, ওই ভদ্রলোক একজন এসপি, একটা ডিস্ট্রিক্টের এসপি। তাহলে এর আন্ডারে তো আমাকে ইলেকশনে যেতে হতো। যদি আমি 3 জন এসপি আর একজন ডিআইজি, একজন এডিশনাল ডিআইজি, মেবি না ডিআইজি মোল্লা নজরুল, তাহলে এটা তো একটা উদাহরণ দেখালেন। এরপরে দেখেন কিছুদিন আগে একজন ডিসিকে নিয়োগ দেওয়া হয়েছে, পরে তাকে প্রত্যাহার করা হয়েছে, দেখা গেল তার বিরুদ্ধে দুদকের মামলা আছে। কথা বুঝছেন? এরপরে আমাদেরকে ক্রমাগত প্রতিবাদ করতে হয়েছে। প্রাইম মিনিস্টারের অফিসে একজন ডিজি ছিলেন, মানে চিফ অ্যাডভাইজারের অফিসে একজন ডিজি ছিলেন দীর্ঘ 3 মাস পর্যন্ত, যিনি শেখ হাসিনার সময় ওখানে ডিজি ছিলেন, এবং যার অত্যাচারে, যার অর্ডারে যত অপকর্মগুলো হয়েছে। সুতরাং আজকে আপনি বলেন, আপনি এই বিদ্যমান প্রশাসনিক কাঠামোর মধ্যে যে আমরা যদি ইলেকশনে যাই তাহলে কি হবে? ফেয়ার না, ইলেকশনের মানে একটা গৃহযুদ্ধ হয়ে যাবে, আপনি তখন দেখবেন। এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন যে সংঘাতটা দেখতে পাচ্ছেন, বিরোধ দেখতে পাচ্ছেন কিছু বিএনপির সাথে ছাত্রদের, জামাতের সাথে বিএনপির, এই সবটাই তো কিন্তু ইলেকশনকে কেন্দ্র করে। ইলেকশন যখন কাছে আসবে এটা আরো বাড়বে, এবং তখন কিন্তু আসল খেলাটা ষড়যন্ত্রকারীরা খেলবে। তো এই জন্য আমি যেটা বলছি যে এই আমি একটু সরি
কথাটা সুন্দর শোনায় নাই, তারপরও যেমন ভাই বলেছেন যে কুত্তা গেছে শুয়োর আসছে। ভাই আপনার ডাস্টবিনে যদি বিরিয়ানি ফেলে রাখেন, খাবার থাকে, কেউ না কেউ তো আসবে সেটা খেতে। আমাদের পদ্ধতিটাই তো এরকম। আমাদের ফুটপাতে যে আপনার এতগুলো দোকান আছে, এই দোকানগুলোর থেকে তো চাঁদা উঠে। আমাদের যে ডিশের লাইন এটা সেটা, এগুলো থেকে তো চাঁদাবাজি। আমাদের যে কন্ট্রাক্টারি, রাস্তা উন্নয়ন, এগুলো থেকে তো চাঁদাবাজি। তো বিদ্যমান সমাজ, আমরা যেটা বলছি যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই, আপনি নতুন রাজনৈতিক বন্দোবস্ত না করলে, কালকে জামান ভাইকে যদি আপনি বসিয়ে দেন, তাহলে দেখবেন উনিও মানে স্বৈরাচার হতে বাধ্য, উনিও একই জায়গায় যাবেন। আপনার তো মনে থাকার কথা, ওই যে অ্যানিম্যাল ফার্ম গল্পের কথা মনে আছে না? জি। তো অ্যানিম্যাল ফার্মের সেই বিখ্যাত উপন্যাসে কি বলা হয়েছে, একটা বিপ্লবের পরে সেই অ্যানিমেলগুলো ফার্মে যখন তারা বিপ্লব করেছে, একটা সময় গিয়ে দেখা গেছে তারাই সেই লাস্ট অ্যানিম্যাল ফার্মের লাস্ট স্টেজের লাস্ট এটা ছিল, যেই শুকরটা ওখানে নেতৃত্ব গ্রহণ করেছে, দেখা গেল সে 2 পায়ে দাঁড়িয়ে, সে পেগ মানে মদের পেগে মুখ চুমুক দিচ্ছে সেই মানুষের মতো করে। তো সেজন্য কথা হচ্ছে, আপনি যদি ডাস্টবিনে ওই আপনার সুস্বাদু খাবার ফেলে রাখেন, কুকুর যাবে, শুকর আসবে, শুকর গেলে বিড়াল আসবে, বিড়াল গেলে বাঁদর আসবে, আসতেই থাকবে। এটার বিদ্যমান ব্যবস্থা পরিবর্তন না হলে আপনি দলকে দায়ী করে এটার সমাধান পাবেন না। যাদের ক্ষমতা থাকবে, আজকে আমার ক্ষমতা নাই বলে আমি চাঁদাবাজি করতে পারছি না বলে আমি ওই চাঁদাবাজদেরকে আঙ্গুল তুলছি, আমার দল ছোট বলে। আপনার দল, আমার দল যখন বড় হবে তখন দেখা যাবে আমার বিরুদ্ধে আঙ্গুল উঠবে। তো আমরা বারবার যে কথাটা বলছি, এবারে যে সুযোগটা আমরা পেয়েছি, সকল দল, আমি বিএনপি নেতৃবৃন্দকে সবসময় বলি যে আপনারা অস্থির হয়ে যাচ্ছেন ক্ষমতা যাওয়ার জন্য, সবচেয়ে বেশি বিপদে পড়বে বিএনপি। এই কাঠামোতে যদি ক্ষমতায় আসে নির্বাচিত হয়ে, খুব দ্রুত অজনপ্রিয়তায় তাদেরকে পড়তে হবে। এই জন্য এখনো সময় আছে। এই অবস্থায় আমাদেরকে সবাইকে রিয়েলাইজ করতে হবে, আমরা ইলেকশনও চাই, আমাদের এই জায়গাগুলোকে একটা পরিবর্তনের জায়গায় আমাদেরকে ঠিক করতে হবে, এবং ঠিক করে নিয়ে যদি আমরা দিতে পারি তাহলে মানুষ স্বস্তি পাবে। না হলে দেখবেন ৭১-এর এই অজস্র মানুষের মৃত্যুর পরে 3 বছর যেতে না যেতে মানুষ কিন্তু শেখ মুজিবের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল। কথা বুঝেছেন? সুতরাং আমরা যত কথাই বলি, মানুষ কিন্তু দিন শেষে, ওই যে বলছেন মানুষের স্মৃতি কিন্তু খুব স্বল্প, দিন শেষে সে বলবে আমি কি পেয়েছি, কি হলো, এত রক্তের বিনিময়ে আমরা কি অর্জন করলাম। এটাই মানুষের শেষ দীর্ঘশ্বাসটা হবে। আমরা শেষ দিকে আছি। আসলে হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের 6 মাস পূর্ণ হয়ে গেছে। একটি কথা বলেছেন যে সরকারের বিরুদ্ধে অপপ্রচারের জন্য $1 মিলিয়ন খরচ করছে ভারত, এবং বাংলাদেশ ভারতের টানাপোড়েন দুটি দেশের জন্যই ক্ষতিকর। আচ্ছা, এই সম্পর্কটা কিভাবে? না, আমি এটার জন্য অপেক্ষা করছিলাম। আমরা কিন্তু খালি আওয়ামী লীগ, বিএনপি অমুক অমুক নিয়ে কথা বলছি। দায়িত্বপূর্ণ অবস্থান থেকে মানুষজন দেশের জন্য হুমকি 2 ধরনের হয়, আভ্যন্তরীণ এবং হচ্ছে বৈদেশিক। তো বৈদেশিক হুমকিটা আভ্যন্তরীণ সাথে সবসময় যোগসাজশে হয়, এবং আমাদের সম্ভবত আজকাল বুঝতে কোনো অসুবিধা নেই যে আওয়ামী লীগ স্বামী স্ত্রীর সম্পর্কের আবরণে কাদেরকে খবরদারি করার সুযোগ দিয়েছিল। ভারতে বসিয়ে যে ধরনের কথা বলা হচ্ছে, এবং ভারতের প্রচার মাধ্যম যদি দেখেন, ওরা আমাদেরকে একটা স্বাধীন সত্তা হিসাবেই বিবেচনা করে না, কোনো বিবেচনা করে না। তো এইটা হচ্ছে আমাদের, মঞ্জু ভাই যেটা বললেন যে বিএনপির যে ব্যাপারটা, সে কোন জায়গায় দেখলাম যে তাদের একটা স্ট্র্যাটেজি বিশ্লেষণে, যে এই সরকার, দেখেন ইউনূস সাহেব উনার ব্যক্তিগত অবস্থানের কারণে, পরিচিতির কারণে অনেক ঝড়ঝাপটা কিন্তু উনি সামলাতে পেরেছিলেন, কিন্তু ওই জায়গায় অন্য কাউরে একটু বসান, টেস্ট ইট, দেখেন কি অবস্থা হয়। ওই রকম কয়জন আছে, হ্যাঁ কিছু ভুল ভ্রান্তি আছে, তো আমাদেরকে সহযোগিতা করার দরকার ওনাকে। আর একটা ছোট কথা দেখেন, সংবিধান, আমেরিকার সংবিধানে যেভাবে চেক অ্যান্ড ব্যালেন্স আছে, তার মধ্যে ডোনাল্ড ট্রাম্প সাহেব আসার পরেই কিন্তু সব ওলটপালট করে ফেলছে। ওলটপালট করে দিয়ে আমার লুটি বুটে খাই। আপনাদের নোয়াখালীর ভাষা বোধহয় এটা, আমি জানি না কোথায় বলেছি, সব দোষ নোয়াখালীর দিলে তো হবে না, মাফ করবেন। আচ্ছা, তো এখন এই জন্য ভারত যে আমাদের বড় ধরনের অসুবিধা তৈরি করেছে, করছে এবং আগামীতেও করবে, সেই বিষয়টা আমাদের সবসময় মনে রাখার দরকার, রাজনীতিবিদদেরও মনে রাখার দরকার, সর্বপর্যায়ের লোকজনকে বিবেচনা করা দরকার। আমি জানেন ভারতকে খুব প্রশংসা করি, কারণ এই 20 কোটি মানুষরে
কিভাবে বোকা বানায় রাখছে, স্বামী স্ত্রীর সম্পর্ক পর্যন্ত তারা মুখে উচ্চারণ করে একজন মন্ত্রীর মুখ থেকে। এর চেয়ে লজ্জা অবমাননা করার কিছু হতে পারে বলে আমার মনে হয় না। ধন্যবাদ। কিন্তু তাহলে এই সম্পর্ক উন্নয়নের কোনো সুযোগ নেই? সুযোগ আছে সমতার ভিত্তিতে। আপনি স্বাধীন দেশ, আমি স্বাধীন দেশ, আপনি আমার জন্য করবেন, আমি ওনার জন্য করবেন। শোনেন, ইন্ডিয়ার অস্বস্তির একটা বড় কারণ আছে। আমাদের $14 বিলিয়ন হচ্ছে তাদের থেকে আমরা আমদানি করি, আর $2 বিলিয়ন রপ্তানি করি। আচ্ছা, এটা হচ্ছে ফর্মাল ট্রেডে। আর ইনফর্মাল ট্রেড যে কতভাবে হয় সেটা আমরা করি না। আমাদের এখানে যে সমস্ত জিনিসপত্র ইন্ডিয়ান আসে, কয়গুলো কোয়ালিটি জিনিস আছে যেগুলো ইভেন ইন্ডিয়ার বাজারেও যেগুলো বিক্রি হয় না। সো আমাদেরকে এই 20 কোটি মানুষের বাজারটাকে তাদের পণ্যের বাজার বানাচ্ছে, সব ধরনের সুযোগ সুবিধা নিচ্ছে। কাজেই এই সমতার ভিত্তিতে এবং মাথা দাঁড় করে যদি কথা বলতে না পারেন তাহলে হবে না। আমার একটু জাস্ট আমাকে একটু সুযোগ দেন। একজন আমাদের নেতৃস্থানীয় নেতা একটা বড় দলের ওই যে ভারতে গিয়ে বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে কি নতজন হিসেবে মানে কাচুমাচু করছে। তো আমাদের এই নেতা দিয়ে আমরা কি করব বলেন তো? ধন্যবাদ। আলোচনায় অংশ নেওয়ার জন্য মুজিবুর রহমান মির্জা এবং মেজর অফিসার মোহাম্মদ আশরাফুজ্জামান, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নিউজ এন্ড ভিউজ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।